চল আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা পড়াশোনা করছেন সেসব শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় শিক্ষকদের সম্পর্কে। যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি এই দুই শ্রেণীকেই ইনভলভ করছে। একটি গুরুত্বপূর্ণ টপিক আমি বলবো এবং সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্যে। তো মূল কথায় ফিরে আসি। শিক্ষকতায় যারা যুক্ত আছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে, শ্রদ্ধেয় শিক্ষকগণ, আপনারা শিক্ষার্থীদের মূল্যায়ন করছেন। যেহেতু আপনি শিক্ষক, সেটি স্কুলের অভ্যন্তরীণ যেসব পরীক্ষাগুলো আছে সেখানেও করছেন, খাতা দেখছেন এবং আপনাদের কেউ কেউ বোর্ডের খাতাও দেখছেন, এসএসসি পর্যায়ের এইচএসসি পর্যায়ের খাতা দেখছেন। তো এই বিষয়ে কথাটা বলছি, মূলত মূল্যায়ন এবং খাতা দেখার বিষয়ে আজকের আলোচনা। খাতা দেখবার ব্যাপারে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, সরকারি সংস্থা, এরা কিন্তু একটি গাইডলাইন প্রণয়ন করেছেন অনেক আগে। সেটি গাইডলাইন্স ফর দ্য কোয়েশ্চেন সেটার্স এন্ড মার্কার্স, এই হলো হেডলাইন। সেই তাদের যেসব রুলস তারা সেট করে দিয়েছেন, কিভাবে খাতা মূল্যায়ন করতে হবে, খাতা দেখতে হবে, মার্কিংটি কি সিস্টেম, কি ফরম্যাট মেনে হবে, কিংবা কোন প্রশ্নের উত্তরটি কিভাবে দেবে একজন শিক্ষার্থী, এবং সেটার উপর ভিত্তি করে একজন মার্কার কিংবা এক্সামিনার যিনি মার্ক করেন তাকে মার্কারও বলা হয়। এটি কিন্তু আবার হোয়াইট বোর্ডে লিখে সেই মার্কার বোঝাচ্ছি না, সেটিও মার্কার। আবার যিনি খাতা চেক করছেন তিনিও কিন্তু মার্কার, পারসন হু মার্কস। তো আপনারা কিভাবে খাতা মূল্যায়ন করবেন সুনির্দিষ্ট নির্দেশনা সেখানে আছে। যেমন উদাহরণ দিতে পারি, বলা আছে, আর এনসিটিবি কিন্তু, আমি একজন ইংরেজি শিক্ষক, আমি আমার ইংরেজি বিষয়ের গাইডলাইন্সটা আমি বলবো মূলত আজকের এই ভিডিওতে। তো সেখানে পরিষ্কারভাবে বলা আছে একটি প্যারাগ্রাফ, ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত সব পর্যায়ে প্যারাগ্রাফ লিখতে হয় শিক্ষার্থীদের ইংরেজিতে, অনুচ্ছেদ। তো একটি প্যারাগ্রাফের দৈর্ঘ্য কতটুকু হবে সেটি কিন্তু এনসিটিবির এই যে গাইডলাইন্স, যেটা আমি বললাম, গাইডলাইন্স ফর দ্য কোয়েশ্চেন সেটার্স অ্যান্ড মার্কার্স, যারা প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং যারা নাম্বার দেবেন, মার্কস দেবেন, তাদের জন্য এই গাইডলাইন্স। তো সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে একটি প্যারাগ্রাফের দৈর্ঘ্য। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্যারাগ্রাফ কত ওয়ার্ডের হবে সুস্পষ্ট করে বলা আছে। এই মুহূর্তে গাইডলাইন্সটি আমার সামনে নেই, বাট আমার ইফ আই এম নট মিস্টেকেন 175 ওয়ার্ডস ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে প্যারাগ্রাফ লিখবে ইংরেজিতে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আরেকটু বেশি, একটু বড় লিখবে, 200 ওয়ার্ডস রাফলি। আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা পারহ্যাপস 200 or 250 ওয়ার্ডস, এরকম একটি দৈর্ঘ্য মেনটেন করবে প্যারাগ্রাফে। তো বাস্তবে আমরা কি দেখছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ইংরেজি যারা পড়াচ্ছেন, ইংরেজি খাতা দেখছেন, মার্কিং করছেন, তারা অনেকেই বলছেন যে তোমার প্যারাগ্রাফ, একজন শিক্ষার্থীকে বলছেন 4-5 পৃষ্ঠা তুমি লিখবেই কমপক্ষে, কেউ বলছেন 3 পৃষ্ঠা লিখবে, 3.5 পৃষ্ঠা লিখবে। তো এখন আমার প্রশ্ন হলো, তারা কি জানেন যে এরকম একটি গাইডলাইন আছে এনসিটিবি কর্তৃক প্রদত্ত কিংবা রেকমেন্ডেড, যেখানে বলা আছে নাম্বার অফ ওয়ার্ডস, একটি প্যারাগ্রাফে কত ওয়ার্ডস থাকবে, সেখানে কি পৃষ্ঠার কথা উল্লেখ আছে? নেই। তাহলে যেসব শ্রদ্ধেয় শিক্ষক এই বার্তাটি দিচ্ছেন, এই ইনস্ট্রাকশন দিচ্ছেন শিক্ষার্থীদের, কোত্থেকে দিচ্ছেন, কোথায় পেলেন উনি এই অ্যাডভাইস? ইটস মেড আপ, মন গড়া। একজন শিক্ষক দায়িত্বশীল, আশা করব, একজন এক্সামিনার দায়িত্বশীল, তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করব। তার মন গড়া কোনো কিছু দিয়ে তো খাতা চেকিং হতে পারে না, শিক্ষার্থীর মূল্যায়ন হতে পারে না। আমি যেই শহরে থাকছি, নরসিংদী জেলা শহর, এই শহরের সবচেয়ে বিখ্যাত যে স্কুলটি, আমি নাম নেব না, এবং যে স্কুলটি কিনা শুধু এই শহরে বিখ্যাত না, এই জেলায় বিখ্যাত না, আশেপাশের সব জেলায় বিখ্যাত, কাঙ্ক্ষিত অভিভাবকদের কাছে। এখানে বাচ্চা ভর্তি করাবার জন্য অনেক অভিভাবক নিয়ত করেন, নফল নামাজ পড়েন, মোনাজাত করেন, অনেক কিছু করেন। অর্থাৎ স্কুলটি অতটাই কাঙ্ক্ষিত ছাত্র ছাত্রী তথা
অভিভাবকদের কাছে। এবং স্কুলটি ফলাফলের দিক থেকে বাংলাদেশে কিন্তু বেশ এগিয়ে, অনেক সময় দেশ সেরা হয়ে বলে গণ্য হয়েছে ফলাফলের দিক থেকে। তো সেই স্কুলের শিক্ষকরাও কিন্তু বাদ যাচ্ছেন না, তারা এমন ইনস্ট্রাকশন দিচ্ছেন শিক্ষার্থীদের যে প্যারাগ্রাফ লিখতে হবে 4 পৃষ্ঠা, 4.5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, এইসব কথা কিন্তু তারা বলছেন। তো এই যদি হয় দেশ সেরা স্কুলের শিক্ষকদের অবস্থা, তাদের সচেতনতা লেভেল, তাহলে বাদ বাকি গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার স্কুল রয়েছে, উপজেলায় স্কুল রয়েছে, অন্যান্য জায়গায় স্কুল রয়েছে, সেখানে কি চলছে? আচ্ছা, এই তো গেল প্যারাগ্রাফের কথা। এসেই, যেটাকে আমরা রচনা বলি, তো সেখানে কি চলছে? সেখানেও কিন্তু ওয়ার্ড লিমিট উল্লেখ করা আছে। এনসিটিভির নির্দেশনায় বলা আছে একটি এসের দৈর্ঘ্য কতটুকু হতে পারে, এবং সেইটি কিন্তু খুব বেশি না, নট এক্সিডিং 350 ওয়ার্ডস। 350 শব্দের বেশি রেকমেন্ড করা হয়নি। তো এখন কথা হলো শিক্ষকরা কি বলছেন। এখানেও শিক্ষকরা একই কথা বলছেন, কত পৃষ্ঠা হবে একটি রচনা। প্যারাগ্রাফ যদি 3, 3.5, 4 পৃষ্ঠা বলে থাকেন, রচনা বা এসের ক্ষেত্রে বলছেন এটি হবে 5 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, যার যেমনটি ভালো লাগে তেমন বলছেন, মন গড়া ইনস্ট্রাকশন দিচ্ছেন। কেন? এইখানে তাদের সচেতনতা কোথায়? এনসিটিভির গাইডলাইন কেন তারা ফলো করেননি? তারা কি আদৌ জানেন অনেকেই যে এরকম গাইডলাইন একটি আছে এনসিটিভির? আচ্ছা, তো বাংলা রচনার কথা যদি বলি, বাংলা আমার সাবজেক্ট না, আমি বাংলা পড়াই না, তারপরও আমি দেখেছি এবং জেনেছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলায় রচনা লিখছে 25 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা, এবং শিক্ষার্থীদের আমি দেখছি একে অপরের সঙ্গে যখন তারা কথা বলছে, some of them are boasting of using more sheets and pages. কে কার চাইতে কত বেশি শিটস এক্সট্রা, যেটাকে আমরা লুজ পেপার্স বলি, লুজ শিটস বলি এক্সাম সিচুয়েশনে, তারা কে কতটা ব্যবহার করেছে, তারা এটা নিয়ে বোস্ট করছে, গর্ববোধ করছে, বলছে আমি 25 পৃষ্ঠা লিখেছি, আমি 30 পৃষ্ঠা, আমি 35 পৃষ্ঠা। তো আমি সেই দেশ সেরা স্কুলের একজন বাংলার সিনিয়র টিচারকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আমি শুনছি শিক্ষার্থীরা 35 পৃষ্ঠা দীর্ঘ রচনা লিখছে, তো আপনার স্কুল থেকে বা আপনাদের থেকে বাংলা বিভাগ থেকে কি এমন কোনো ইনস্ট্রাকশন আছে যে 35 পৃষ্ঠা রচনা লিখতে হবে? তিনি আমাকে বলেছিলেন, হ্যাঁ 25 পৃষ্ঠা তো কমপক্ষে লিখবে, 35 না লিখলেও 25 থেকে 30 লেখা কাঙ্ক্ষিত, এবং সেটাই ভালো। তা আমি সেই শ্রদ্ধার শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম যে লিখলে ওরা 25-30 পৃষ্ঠা, আপনি কি এই সব শিক্ষার্থীর যারা কিনা সংখ্যায় 400-500 এই স্কুলে, বলেছিলাম সেই 400-500 খাতা আপনি যদি দেখেন, আপনি কি সেই প্রত্যেক শিক্ষার্থীর অন্য আইটেম তো আছেই সেই প্রশ্নে, শুধু রচনা 35 পৃষ্ঠা, ওটা ভালো করে পড়ে বুঝে তারপর মার্কস দেবেন? তিনি আমাকে হেসে বলেছিলেন, না সেটা কি করে সম্ভব, এত পৃষ্ঠা পড়ব কখন? দর্শক একবার ভেবে দেখুন, যদি তাই না হয় এত পৃষ্ঠা উনি পড়বেন কখন? এবং এটা তার মানে উনি এটাকে আননেসেসারি মনে করছেন। আবার উনি বলছেন দিস ইজ ডিজায়ারেবল, এটাই কাঙ্ক্ষিত যে 35-30 পৃষ্ঠা লিখতে হবে। হোয়াট ইজ ইট? ইজ ইট আ মকারি? এটা কি তামাশা করা হচ্ছে? পরীক্ষা নিয়ে, পরীক্ষার্থীদের নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কি এটি? আমি নিশ্চিত বাংলা বিষয়েও এনসিটিভির নির্দেশনা আছে, এবং অ্যাগেইন আমার যদি ভুল না হয়ে থাকে, বাংলায় 1000 ওয়ার্ডের আশেপাশে রচনা লিখতে বলা আছে, ইনস্ট্রাকশন আছে। তাহলে 1000 ওয়ার্ডের একটি রচনা কি করে 35 পৃষ্ঠা হবে? ইজ ইট পসিবল? না, কখনোই না। তাহলে এনসিটিভির নির্দেশনা এবং শিক্ষকদের ইনস্ট্রাকশন বা তাদের থিঙ্কিং মিলছে না। অন্য টপিকের কথা বলি, চিঠিপত্র লিখা। আমি যদি ইংরেজি বিষয়ে বলি, লেটার্স, অফিসিয়াল কিংবা প্রাইভেট লেটার্স, অ্যাপ্লিকেশনসও বলি আমরা মাঝে মধ্যে অফিসিয়াল লেটারকে। তো সেখানে বিশেষভাবে আমরা যদি প্রাইভেট লেটার্স বলি, রাইট আ লেটার টু ইউর ফাদার, টু ইউর ফ্রেন্ড, টু ইউর সিস্টার, ব্লা ব্লা ব্লা। সো সেখানে এনভেলপ কিংবা খাম আঁকতে বলা হচ্ছে, স্কুলগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে, শিক্ষক মন্ডলী ইনস্ট্রাকশন দিচ্ছেন যে প্রাইভেট লেটার্সে খাম আঁকতে হবে, খাতায় একটি এনভেলপের ছবি এঁকে দিতে হবে, ফ্রম, টু, এটসেট্রা। তো এখন এনসিটিভি কি বলছে? এনসিটিভি যেহেতু
প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রে প্রতিটি টেস্ট আইটেমে আলাদা করে এনসিটিবি প্রত্যেকটি প্রশ্নকে টেস্ট আইটেম বলছে। তো প্রতিটি টেস্ট আইটেমে তাদের ইনস্ট্রাকশন আছে। সেখানে লেটার্স বিষয়ে এনসিটিবি বলে দিয়েছে যে লার্নার্সরা লেটার আঁকবে, এনভেলপ বিষয়ে বলা হয়েছে যখন লেটার্স লেখা শেষ হবে, পত্রগুলো চিঠিগুলো, শিক্ষার্থীরা এনভেলপ আঁকবে না, খাম আঁকবে না, বলা হয়েছে এটি নেসেসারি না। তবে যদি কেউ ভুল করে এঁকে ফেলে তাকে পেনালাইজ করবার দরকার নেই, জরিমানা করবার দরকার নেই। তাহলে এনসিটিভির এই নির্দেশনা কি এইটি প্রমাণ করে যে শিক্ষার্থীদের খাম আঁকতে হবে অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করে, যেটা কিনা যেখান থেকে কোনো মূল্যায়নের বিষয়ই নেই। খাম তো একটা ক্লাস 1-এ পড়ে এই বাচ্চা আঁকতে পারবে। তাহলে একটি খাম আঁকা বাধ্যতামূলক, এরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কেন? কার কাছে শুনে, কোন নলেজকে বেস করে তারা এই কাজটি করছেন? শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, কেন করছেন তারা এই কাজটি? গ্রাফস এন্ড চার্টস সেকেন্ডারি লেভেলে আছে, ডিসক্রাইবিং আ গ্রাফ অর চার্ট। সেখানে অনেক শিক্ষক নির্দেশনা দিচ্ছেন গ্রাফ বা চার্ট আঁকতে হবে। এনসিটিভি সুস্পষ্টভাবে বলে দিয়েছে আঁকতে হবে না, কারণ কোয়েশ্চেন পেপারে ছবি দেয়া থাকে। শিক্ষার্থীরা সময় নষ্ট করে কেন গ্রাফ এন্ড চার্ট আঁকবে খাতায়? কি কারণে? আনসার স্ক্রিপ্টে কেন সেটি আঁকতে হবে? নিছক সময় নষ্ট। বাট সেই নির্দেশনাও দেওয়া হচ্ছে। তো এমনিভাবে অসংখ্য বিষয়ে মন গড়া নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং এই দেশের লাখো শিক্ষক, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, না জেনেই এসব মেড আপ কিংবা মন গড়া নির্দেশনা শিক্ষার্থীদের দিচ্ছেন, এবং খাতা দেখার সময়, মার্কিং এর সময় তারা নিজেরা তাদের এই মন গড়া চিন্তাগুলো সেগুলো অ্যাপ্লাই করছেন। বিশেষভাবে যদি নাম্বার অফ পেজেস বলি, যারা আশা করছেন যে শিক্ষার্থী বড় বড় রচনা লিখবে, তো সেইখানে এই যে পেজ বলা হচ্ছে, এটা তো কোনো যুক্তিতেই বলা যাবে না যে কত পেজ লিখতে হবে, কারণ প্রত্যেক শিক্ষার্থীর লেখার ফন্ট সাইজ বড় ছোট হতে পারে। ইট উইল ভ্যারি ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট, এটা ভ্যারি করবে, আলাদা হয়ে যাবে। যার ফন্ট সাইজ বড় সে হয়তো 30 পৃষ্ঠা লিখবে, যার ফন্ট সাইজ ছোট সে হয়তো একই কন্টেন্ট 30 পৃষ্ঠায় যা লেখা হয়েছে সেটি 10 পৃষ্ঠায় চলে আসবে, 5 পৃষ্ঠায় চলে আসবে। সো তাহলে কিভাবে এটি জাস্টিফাই করে যাচ্ছে? পেজ নাম্বার দিয়ে কি জাস্টিফাই করে যাচ্ছে না। সো আমি আশা করব এবং আমি অনুরোধ করব শিক্ষক মন্ডলীকে যে আপনারা দয়া করে এই মন গড়া ইনস্ট্রাকশন শিক্ষার্থীদের দেবেন না। ইন্টারন্যাশনালিও আরেকটি কথা বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে, রচনা বা এরকম প্যারাগ্রাফ যে কোনো লেখায় ইন্টারন্যাশনালিও কিন্তু বলা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস মেনশন করা হচ্ছে। এমনকি এই যে আইএলটিএস একটি পরীক্ষা আছে, আইএলটিএস, আমি এটাকে আইএলটিএস বলছি কারণ এটি একটি অ্যাক্রোনিম। যদি অনেকে ভুল করে আইএলটিএস বলে থাকেন, সেরকম বলা যাবে না, ওয়ার্ডের মতো প্রোনাউন্স করে বলতে হবে। যেসব অ্যাব্রিভিয়েশনকে প্রোনাউন্স করে বলতে হয় বা বলা যায় সেগুলোকে অ্যাক্রোনিম বলা হয়। তো আইএলটিএস পরীক্ষায়, আইএলটিএস ইজ এ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। তো এই স্ট্যান্ডার্ডাইজ টেস্টটি, সেখানে কিন্তু বলা আছে একটি রচনা লিখতে হয় রাইটিং পার্টে, যারা একাডেমিক কারণে আইএলটিএস দেন, সেখানে কিন্তু বলা হয় সুস্পষ্টভাবে নাম্বার অফ ওয়ার্ডস মেনশন করে দেওয়া হয়। সব পরীক্ষাতে এরকম ইন্টারন্যাশনালি যেগুলো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট সেখানে এরকম বলা আছে। আর এর বাইরে এটা মূল্যায়ন করবার কোনো সুযোগও নেই নাম্বার অফ ওয়ার্ডস মেনশন না করলে। তো আমার অ্যাপিল থাকবে শিক্ষক মন্ডলীর কাছে যে আপনারা এই বিষয়টিতে সচেতন হবেন, দয়া করে এনসিটিভির গাইডলাইন্স ফলো করবেন, মন গড়া কিছু বলবেন না, বিভ্রান্ত করবেন না শিক্ষার্থীদের। এবং শিক্ষার্থীদের প্রতিও আমার অনুরোধ থাকবে, তোমরা এটি তোমাদের অধিকারের মধ্যে পড়ে। কোনো শিক্ষক যদি তোমাদের কোনো বিষয়ে মার্কস কম দেন, তুমি কম লিখেছো বলে তুমি পোলাইটলি এই বিষয়টি শিক্ষকদের নজরে আনবে যে স্যার আমি এনসিটিভি গাইডলাইন ফলো করেছি, আমি প্যারাগ্রাফ লিখেছি 175 ওয়ার্ড চেয়েছে, আমি 200 ওয়ার্ডে লিখেছি, 225 ওয়ার্ড চেয়েছে, আমি 250 ওয়ার্ড লিখেছি, আমি এনসিটিভির গাইডলাইন ফলো করেছি, তো আমি তো কম লিখিনি, আমাকে মার্কস থেকে বঞ্চিত করা যাবে না। তোমরা পোলাইটলি সংশ্লিষ্ট শিক্ষকদের নজরে এটি আনবে এবং তোমরা তোমাদের অধিকার আদায় করে নিবে। কেউ যাতে তোমাদের নম্বর কাটতে না পারে বিনা কারণে, আনজাস্টিফাইবলি, তোমরা এটা মেক শিওর করবে। এবং শ্রদ্ধা অভিভাবকদেরও বলছি, আপনাদেরও এই বিষয়ে কথা থাকবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে আপনাদের ছেলেমেয়েরা পড়ছে, সেখানে আপনারাও বিভিন্ন অকেশনে যদি সুযোগ হয়, অনেক সময় মত বিনিময় সভা হয় শিক্ষকদের সঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে, আপনারা কিন্তু এই বার্তাটি তাদের পৌঁছে দিবেন
যে তারা এটি ফলো করছেন কিনা, এনসিটিভি গাইডলাইন ফলো করছেন কিনা, খাতা চেকিং এর ব্যাপারে, মার্কিং এর ব্যাপারে। এটি আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যারা যারা স্টেক হোল্ডার্স আছি, অর্থাৎ শিক্ষা বিষয়টির সঙ্গে যুক্ত অভিভাবক, শিক্ষক, ছাত্র ছাত্রী, আমরা যারাই আছি, আমরা কিন্তু সবাই এই বিষয়টিতে সচেতন থাকবো এবং শিক্ষার্থীরা যাতে ন্যায় বিচার পায় আমরা এটা ইনশিওর করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।